ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন এভাবেই যে এই দুর্বৃত্তরা অর্থাৎ বাংলাদেশের রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছু এখন দুর্বৃত্তদের হাতে, এবং এই দুর্বৃত্তরা এখন বাংলাদেশের মেইন স্ট্রিমে কাজ করছে। তো আমরা এই যে এত বছর 16 বছর সংগ্রাম করলাম, এত মানুষ আত্মহতি দিল, এই জুলাই বিপ্লবের চেতনার কথা বলছি, এবং আপনি ওখানে একটি শব্দ ব্যবহার করেছেন নতুন বন্দোবস্ত, যেটাকে আপনি আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আমাদের দর্শকদের জন্য বলেন। জি, ধন্যবাদ টিটো ভাই। আসলে আমি এটাকে এই যে নতুন বন্দোবস্ত বলে তারা যেটা করছে এটাকে আমি একটা ভন্ডবস্ত বলেছি। এবং আমার কাছে যেটা আজকে দিনে দাঁড়িয়ে উপলব্ধি হচ্ছে যে আসলে এই ভন্ডবস্তটা কিন্তু আমরা ওই যে ১/১১ র সময় যেমন ফখরুদ্দিন, মইনুদ্দিন তাদের কার্যকলাপের এখন তীব্র ভাষায় সমালোচনা করি। ওই সেনা সমর্থিত সরকারটিরও ন্যূনতম কিছু জায়গায় যে এথিক্স ছিল, সেই এথিক্সটাও কিন্তু আসলে এই অপদার্থ, অযোগ্য ডক্টর ইউনূসের সরকারের নেই। এটা শুনতে হয়তো কষ্ট লাগতে পারে, বাট আমি তথ্য প্রমাণ দিয়েই কিন্তু কথাটা বলছি। যে সেই ফখরুদ্দিন, মইনুদ্দিন যাদেরকে আমরা এত গালাগালি করি, তাদের মাঝেও যে ন্যূনতম কিছু ব্যাপারে একটা এথিক্স তারা মেইনটেইন করত, সেটাও এই ডক্টর ইউনূসের সরকার মেইনটেইন করতে পারেনি। কিভাবে? জাস্ট একটা বিষয়ের উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন বিষয়টি। ফখরুদ্দিন, মইনুদ্দিনের সময় কিন্তু এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার মালিক শাহ আলম, তার সাথে কিন্তু একটা নেগোসিয়েশন হয়। এবং নেগোসিয়েশনটা এরকমই ছিল যে, যেহেতু দুর্নীতি বিরোধী একটা অভিযান তখন চলছিল, লোক দেখানো অভিযান, এবং সেই অভিযানের মাধ্যমে ফখরুদ্দিন, মইনুদ্দিনের সরকার তারা অনেক ব্যবসায়ীদের থেকে টাকা পয়সা নিয়েছিল। আপনারা জানেন সেটা। ডিজিএফআই দিয়ে তখন এরকম টাকা পয়সা কালেক্ট করা হতো। কিন্তু তারপরেও কিন্তু আপনি দেখবেন যে তখন কিন্তু শাহ আলমের মতো ব্যবসায়ীরা কিন্তু দেশে থাকতে পারেনি। তাদেরকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছে। অর্থাৎ তাদের সাথে আপনি আন্ডার হ্যান্ড এ যত নেগোসিয়েশনই করেন বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অন্য লোকদের দিয়ে চালাক বা যাই করুক, শাহ আলমদের মতো দুর্বৃত্তরা কিন্তু তখন দেশে থাকতে পারেনি। এটা একটা বড় কথা। যে তাদেরকে দৌড়ের উপরে থাকতে হয়েছিল। তারা দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যেতে বাধ্য হয়েছিল। আর এখন এই সরকারের আমলে আপনি দেখুন, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে শাহ আলমের মতো লোক সেই দেশেই বসে আছে, হ্যাডম নিয়ে বসে আছে। তার কিচ্ছুই হচ্ছে না। উল্টো সে যে তার যে ব্যাংকে তার যে ৪২,০০০ কোটি টাকার ঋণ যে খেলাপি হয়েছে, যেটা তার যে লিমিট, সে লিমিট ক্রস করে ফেলেছে। কোথায় তাকে এখন এজন্য শাস্তির আওতায় আনতে হবে, তা না এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার ঋণটাকে পুনঃতফসিল করে দিচ্ছে। এগুলো তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের অন্যায়, এ ধরনের চোখের সামনে এই ধরনের দুর্বৃত্ত যারা হাসিনাকে পেলে পুষে হাসিনার রেজিমটাকে যারা টিকিয়ে রেখেছিল দুর্বৃত্ত ব্যবসায়ী, তারা এখন এই সরকারের যারা কিংস পার্টি করেছে, এই কিংস পার্টিদেরকে বেনিফিট দেওয়ার বিনিময়ে তারা এখন বহাল তবিয়তে বাংলাদেশে অবস্থান করছে। তাদের ব্যবসা ঠিকমতো চালাতে পারছে। আবার এদিকে এই বুড়ো ভাম শফিক রেহমান, সেও গিয়ে তার মুখে কেক তুলে খাইয়ে দিতেছে এবং এটা নিয়ে কেউ কিন্তু কিছু বলছে না। কারণ বলবে কেন? আপনি বাংলাদেশে কোন মিডিয়ার এখন সাহস আছে যে শফিক রেহমানের বিরুদ্ধে কোন মুখ খুলবে? কারণ মুখ খুললেই বলা হবে, "তুমি তো স্বৈরাচারের দোসর।" কারণ কি? কারণ শফিক রেহমান তো গণতন্ত্রের পক্ষের মানুষ। এখন এই যে গণতন্ত্রের পক্ষের মানুষ, এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটা হচ্ছে এখন বাংলাদেশের নতুন একটা বাস্তবতা। যে শফিক রেহমান আওয়ামী লীগের আমলে তিনি জুলুমের শিকার হয়েছিলেন। তাকে দেশ ছেড়ে ভাগতে হয়েছিল। অতএব এখন তিনি বাংলাদেশে এসেছেন। তিনি এখন লুটপাট করবেন। এই লুটপাটগুলো আমরা চোখ বুজে সহ্য করতে হবে। কারণ তিনি গণতন্ত্রের পক্ষের সো কল্ড একটা মানুষ। তো এই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে তো আমি মনে করি ওই যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকরা যেভাবে তারা যা খুশি তাই করত। কারণ তারা জয় বাংলার লোক। তারা যা খুশি করে তারা পার পেয়ে যেত। এখন ওই একই অবস্থা। যে আপনি যেহেতু আপনি গণতন্ত্রের পক্ষের লোক ছিলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিপক্ষে ছিলেন। তো এখন আপনি বাংলাদেশে গিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি অন্যায় করবেন। আপনি নিজে একটা বিক্রি করে দেওয়া পত্রিকা, সেটা আবার আপনি নতুন করে দখল করবেন এবং সেটাই বলা হবে যে তিনি তার পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন। অথচ এই পত্রিকাটি তিনি ঠিকমতো চালাতে পারেননি। যেটা ৳৭.৫ কোটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ওই সময় একটি মানুষও তাকে ওই টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়নি। তখন তিনি কি করেছিলেন? তিনি নিজে এইচআরসি গ্রুপের সাইদ হোসেন চৌধুরীর কাছে গিয়েছিলেন এবং গিয়ে বলেছেন যে, "তুমি আমাকে বাঁচাও। আমার এই পত্রিকার এই যে দায়, এই দেনা আমি শোধ করতে পারছি না। আমার সাংবাদিকরা আমাকে আটকিয়েছে।" তিনি তখন লন্ডনে পালাতে চেয়েছিলেন। তার সাংবাদিকরা তাকে পালাতে দেয়নি। যে, "আপনি আমাদের বেতন ক্লিয়ার করে তারপর পালাবেন।" তখন এই বেতন পরিশোধ করা, এই ৳৭.৫ কোটি পরিশোধ করা, এগুলো সবই এইচআরসি মিডিয়া পরিশোধ করে দিল। এবং পরিশোধ করার বিনিময়ে তিনি কি করলেন?
তিনি কিন্তু ওই পত্রিকাটা তাদের কাছে বিক্রি করে দিলেন। এবং বিক্রি করে তিনি এই যে লন্ডনে যে থাকলেন, আপনি যদি প্রশ্ন করেন যে শফিক রেহমান আওয়ামী লীগের এই যে ফ্যাসিজমের সময়, তিনি যে এত দীর্ঘ সময় তিনি যে লন্ডনে থাকলেন, বিলাসবহুল জীবনযাপন করলেন, তিনি এবং তার ছেলে সুমিত রেহমান তাদের যে লাইফ স্টাইল এটা মেইনটেইন করলেন কোন টাকা দিয়ে? এই জায়জাদিন বিক্রি করার টাকা দিয়েই তো করেছেন। হুম, হুম। 100% আপনি বিক্রি করে দিলেন। সেই জিনিসটাই এখন আপনি আবার পুনরায় দখল করলেন কেন? কারণ আপনি বলছেন যে HRC নাকি তার এই জায়জাদিনটা দখল করে ফেলেছিল। এখন তিনি দখলমুক্ত করলেন। এখন এই যে তিনি যে একটা মিথ্যাচার করেছেন বা তিনি যে বাটপারি করেছেন, এর প্রমাণ কি? এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যেই লোক নিজের বিবেককে বিক্রি করে দিয়ে ভূমিদস্যু শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিতে পারে, সেই লোক যে কত বড় বাটপার, কত বড় চিটার, এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? যে তিনি যে এখন অসত্য বলছেন। আর তারপরে তো তথ্য, প্রমাণ, ডকুমেন্টস সবকিছু দিয়ে তো আমি এই জায়জাদিনটা যেভাবে শফিক রেহমান দখল করলেন, এই নিয়ে আমি একটা প্রতিবেদনও প্রচার করলাম। আমার প্রতিবেদনে আমি সবকিছু ডকুমেন্ট আকারে দেখিয়ে দিলাম। তারপরেও কি করে তিনি আদালতকে ব্যবহার করে তিনি আবার এই জায়জাদিনটা যে তিনি নিজে করার না, চেষ্টা সাকিব এখানে আদালতকে ব্যবহার করেছে, অন দ্য আদার হ্যান্ড জেলা প্রশাসনকেও ব্যবহার করেছে। জি, এবং জেলা প্রশাসক মানে এটা হচ্ছে এডিএম কে এই কাজটি, এই অপকর্মটি করিয়েছে এডিএম কে দিয়ে। এবং জি। যে এডিএম কে দিয়ে করিয়েছে সেই এডিএম ও নাকি বিএনপি সুপারিশে ওখানে এডিএম হয়েছে। এখন এই কথাগুলো কিন্তু এখন আসছে। এখন আমার প্রশ্ন সাকিব, যে আপনি যেভাবেই করুন না কেন, আমরা এই জুলাই বিপ্লব বলি আর গণ আন্দোলন বলি, গণবিপ্লব বলি, আমাদের এই হাজার হাজার মানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে অর্জন করলাম, এখন আমরা বিচার পাবো না, আমরা বিচারের জন্য আবার সেই একই অবস্থায় যাব, তাহলে আমার মানে এটার মানে কি? আপনি যেটা বলছিলেন চমৎকার করে বলছিলেন এডিএম। এখন প্রশ্ন কি আসে না, এই এডিএম এই অন্যায়, এই বেআইনি কাজটি কেন করলেন? কারণ সে যদি এটা না করত তাকে তো তকমা দিয়ে দেয়া হতো যে, "তুমি তো আওয়ামী লীগের দোসর, তুমি স্বৈরাচারের দোসর, তোমার এখনই ক্ষমতা শেষ। তুমি আর এই পদে থাকতে পারবে না।" এবং তার তখন চাকরি মানে তাকে চাকরি থেকে অপসারণ করার জন্য তখন আন্দোলন শুরু হতো। বলা হতো, "চলো আজকে রাজুতে যাবো। রাজু ভাস্কর্যে গিয়ে আমরা ওখানে গিয়ে প্রতিবাদ করব যে এই এডিএম এর পদত্যাগ চাই। সে গণতন্ত্রের পক্ষের মানুষ। শফিক রেহমানের পক্ষে সে কেন থাকছে না?" এটা বলে আন্দোলন করে ফেলত। তো আপনি কি করবেন? এখন তো জোর যার মুল্লুক তার। এখন জোর হচ্ছে গিয়ে এদের। আর আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই যে ডক্টর ইউনূস তাদেরকে যা ইচ্ছা তাই করার যে একটা মানে পারমিশন দিয়ে দিয়েছেন। তারা যা লাইসেন্স, ইচ্ছা তাই লাইসেন্স করছে। বলেন এটা, ভালো লাইসেন্স লাগে। দিয়ে দিয়েছেন। এখন তারা এটাকে পুঁজি করে যা ইচ্ছা তাই করছে। আর অন্যদিকে দেখুন, আমাদেরই কিছু মানে অত্যন্ত কাছের মানুষজন যাদেরকে আমরা এখনো কাছের মানুষই ভাবি এবং তাদেরকে আমরা রেসপেক্ট করি। কিন্তু তাদের সাথে কিন্তু ওই একটা বিষয় কিন্তু আমাদের মতবিরোধ হয়ে গেছে প্রকাশ্যেই। যে তারা বলছে যে দেশের এই সমস্ত অবস্থার জন্য সেনাপ্রধান নাকি দায়ী। সবকিছুর জন্য মানে যত সমস্যা আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দায়ী। দেখেন আমার কথা হচ্ছে যে যদি সত্যিকার অর্থেই সেনাবাহিনীর যদি ন্যূনতম কন্ট্রোল থাকতো এগুলোর উপরে বা সেনাবাহিনীর যদি ন্যূনতম এগুলোতে ইন্টারফেয়ার করার মতো ইচ্ছা থাকতো, তাহলে আমি অন্তত দৃঢ়তার সাথে বলতে পারি যে আজকে এই বাটপার শফিক রেহমান সে কিন্তু এই কাজটা করতে পারত না। কারণ আপনি জানেন যে সেনাবাহিনী কিন্তু তারা একটা ওই ন্যূনতম যে একটা এথিক্স আছে সেটা কিন্তু তারা মেইনটেইন করে। সেটা ওই হোক ফখরুদ্দিন, হোক মইনুদ্দিন যেই হোক, ওই সেনা সমর্থিত সরকার থাকলে তাদের আমলে কিন্তু আপনি দৃশ্যমানভাবে এ ধরনের অপরাধ করে আপনি পার পাবেন না। কারণ ওইটা সেনাবাহিনীর ভাবমূর্তির সাথে জড়িত হবে। তো এখন আমরা তো জানি এটা তো সেনা সমর্থিত কোন সরকার না। এটা ডক্টর ইউনূসের সরকার। যা কিছু এখানে মন্দ হচ্ছে এটার জন্য সবকিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে ডক্টর ইউনূস। তো এখন তিনি কেন একটা নোবেল বিজয়ী মানুষ, তার এত সুনাম, সারা জীবনের অর্জন, এটাকে তিনি কেন এভাবে মানে শেষ করে দিচ্ছেন চোখের সামনে যে তিনি এ ধরনের অন্যায়কে তিনি প্রশ্রয় দিচ্ছেন। আমি আবারও বলছি, দৃঢ়তার সাথে বলছি যে ফখরুদ্দিন, মইনুদ্দিনের যে সেনা সমর্থিত সরকারটা ছিল, তাদের আমলেও দেশে এই লেভেলের কিন্তু করাপশন হয়নি। এই লেভেলের দুর্নীতি হয়নি। এই লেভেলের মাফিয়াদেরকে কিন্তু প্রশ্রয় দেওয়া হয়নি। এই লেভেলের মানে শফিক রেহমানের মতো একটা ব্যক্তি এসে একটা পত্রিকা দখল করার মতো ধৃষ্টতা ওই আমলে দেখায়নি। এখন আমি কি এর মাধ্যমে বলতে চাচ্ছি যে আমি সেনা শাসনকে আমি প্রত্যাশা করি বা ওই ধরনের অবৈধ শাসনকে না, সেটা আমি প্রত্যাশা করি না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন আমাদের হতাশার জায়গাটা হচ্ছে সেখানেই। যে সেনা সমর্থিত যেই ফখরুদ্দিন, মইনুদ্দিনের একটা মানে একটা বাজে শাসনকাল যেটা আমরা অতিক্রম করে এসেছিলাম। ওই কালের সময়ও কয়েকটি বিষয় যে অন্তত কয়েকটা ভালো, ভালো দৃষ্টান্ত ছিল। এই সরকার ওই দৃষ্টান্তটাও রাখতে পারছে না। মানে এই সরকারটা এত জঘন্য, এত অপদার্থ, এত অযোগ্য যে মানে এটা আমাদের চোখের সামনে আমরা মানে যেগুলো দেখছি
মানে এগুলো দেখে আসলে কষ্ট লাগে যে তাহলে এইটা কি করে মানে আমার ওই জুলাই আগস্ট অভ্যুত্থানের না, পরে এখানে সরকার পায়। এখানে 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 সাকিব, আমি আমি এখানে একটা জিনিস আমি জাস্ট আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আমরা সবকিছুর দায়, হ্যাঁ, আপনি যদি এটাকে এভাবে দেখেন, সবকিছুর দায় কিন্তু ইউনূস সাহেবের, এটা সত্য। কারণ উনি হচ্ছেন সরকার প্রধান। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনার সাথে যারা মন্ত্রী পরিষদ, এটা তো সব অপদার্থ, অধিকাংশই অপদার্থ। মানে এত অপদার্থ যে আপনাকে আমি বলে শেষ করতে পারবো না, এত অপদার্থ। এই অপদার্থগুলোকে নিয়ে আপনি সুশাসন দিবেন কি করে? আপনি মানে আপনি এই যে, আমি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই আমি আপনাকে সাকিব, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে আমরা যে প্রতিবাদ করলাম, আমরা যে বললাম এই অযোগ্য কি বলে আপনার হোম মিনিস্টারের পদত্যাগ চাই, তাহলে এই হোম মিনিস্টারকে রেখে আপনি কি করে দেশে কে বলে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন? শুধু এরকম না, শুধু উনি না, ওনার সাথে আরো অনেকে আছে অযোগ্য, অপদার্থ। তাহলে এখন আপনাকে কি, আপনি কি এটা মানে এটাকে কি আমরা মানবো যে ইউনূস সাহেব এগুলা জানে, জানার পরে উনি সব দায় ঘাড়ে নিয়ে, মাথায় নিয়ে, কাঁধে নিয়ে উনি বলবে হ্যাঁ সব আর সবকিছুর জন্য আমি দায়ী, বলে কি উনি বিদায় নেবেন? নাকি উনি বলবেন যে না, আমি এই অপবাদ নেব না, আমি আমি একটা সুশাসন দিতে চাই, আমি একটা আমি একটা আর এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই যে শফিক রেহমান যে এই বার তার বেড়েছে, এই যে এত ঔদ্ধত্য তিনি দেখাচ্ছেন, আমি 100% সিউর যে ডক্টর ইউনূসের সরকারের যারা রয়েছেন, তারা তাকে ঘাঁটাবার সাহস পাচ্ছে না একটাই কারণে যে ভাই উনি তো বিএনপির লোক। এখন তো বিএনপির পাওয়ারে উনি আছে। বিএনপির অনেক বড় নীতি নির্ধারক সে। অতএব তার বিরুদ্ধে কিছু করতে গেলে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের লোকজন হয়তো আমাদের উপরে বিগড়ে যেতে পারে। এরকম একটি ভুল ধারণা তাদের থাকতে পারে। তো আমি এজন্য তাদেরকে বলতে চাই তাদের তথ্য এত অল্প কেন তাদের কাছে? তারা কি জানে না যে তারেক রহমানের কাছে এই শফিক রেহমানের যে ২ পয়সার দাম নাই? মানে শিওর। আমার দুঃখের জায়গাটা কিন্তু ওই জায়গায়। যে হুম, হুম। উনি বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে উনি কালিমা লিপ্ত করছে। শফিক রেহমানের মতো একটা কুলাঙ্গার, একটা বাটপার। যেই বাটপার বিএনপির কোন পদ-পদবি মানে তার নেই। না, বিএনপির কেউ তাকে ৪ আনা পয়সাও দাম দেয় না। অথচ দেয় না। সে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির কিছু কতিপয় সুবিধাবাদী লোকজনকে ব্যবহার করে তিনি কিন্তু মানে সরকারের যারা প্রভাবশালী লোকজন রয়েছেন তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে উনি তো বিএনপির অনেক বড় নীতি নির্ধারক। হ্যাঁ, উনি একসময় বেগম খালেদা জিয়ার স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এটা আমরা জানি। কিন্তু সেগুলো তো অনেক আগের কথা। এখন কি জনাব তারেক রহমান তাকে ২ পয়সা দাম দেয়? দেয় না, তিনি দেয় না। যখন তিনি যখন লন্ডন থেকে এবার বাংলাদেশে আসলেন, তারেক রহমান কি তার সাথে দেখা দিয়েছে? না। সে তো গিয়ে বাসার বাইরে দাঁড়িয়ে ছিল। অনেকবার দেখা করার চেষ্টা করেছে। সে দেখা করতে পারে নাই। কারণ তারেক রহমান তো মানুষ চিনে। তারেক রহমান জানে যে এই লোক এখন পচে যাওয়া একটা মাল, একটা নষ্ট মাল। এই মালের সাথে নিজের নামকে অ্যাসোসিয়েট করলে তারেক রহমান বা বিএনপির সম্মান কমবে, বাড়বে না। এটা তারেক রহমান জানে। না কিন্তু তারেক সাকিব, রহমানকে আমি এজন্য সেলিউট কিন্তু জানাই যে তারেক সাকিব, রহমান জানে। সাকিব, আমি জানি আপনি জানেন, আমি জানি আপনি জানেন। আপনার কি মনে হয় না যে বিএনপির নীতি নির্ধারকরাও এটা জানে? বিএনপির যারা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক তারা সকলেই জানে যে তারেক রহমানের কাছে এই পাগলা শফিক রেহমানের এখন ২ পয়সা দাম নাই। কিন্তু আমি 100% সিউর যে ডক্টর ইউনূসের সরকারের আশেপাশের অনেক মানুষজন মনে করতেছে যে না ওই উনি তো অনেক বড় বিএনপির একজন আ তিনি একজন বিএনপি পন্থী একজন মানুষ, বিএনপির একজন বুদ্ধিজীবী বা থিংক ট্যাংক। এখন তিনি একটা পত্রিকা, তিনি শেষ বয়সে এসে তিনি এটা পেতে চাচ্ছেন। তাকে এটা পেতে যদি আমরা সহযোগিতা না করি তাহলে বিএনপির লোকজন আমাদের উপরে মাইন্ড করবে বা তারা ক্ষিপ্ত হবে। এটা নিয়ে একটা chaos হবে। এই chaos টা আমরা চাচ্ছি না। এই কারণেই হয়তো মানে তারা শফিক রেহমান যা করছে তাকে একটা ওইটার মানে ক্লিন চিট দিয়ে দিয়েছে। সাকিব কিন্তু আমার কথা হচ্ছে একজন, ডক্টর ইউনূসের তো এগুলো বুঝতে হবে যে এখানে বিএনপি হোক, মানে জামাতে ইসলাম হোক বা যেই দলই হোক, আপনি যেটা অন্যায়, আপনি অন্যায়কে কেন প্রশ্রয় দিবেন? এখানে একটা চোখের সামনে আপনি একটা অন্যায় দেখতে পাচ্ছেন। যে এই বুড়ো ভাম সে অন্যায়ভাবে একটা পত্রিকা সে বিক্রি করে দিয়েছিল। তার প্রত্যেকটা সিগনেচারের কপি আমি দেখিয়েছি যে কি করে শেয়ার এইচআরসি গ্রুপের নামে সে ট্রান্সফার করে দিয়েছিল। কি করে তার পত্রিকার ছাপাখানা সে ট্রান্সফার করে দিয়েছিল। কি করে এই পত্রিকার মানে সবকিছু সে তাদের নামে লিখে দিয়েছিল এবং তারপরে সে যে টাকা নিয়েছিল তার বকেয়া পরিশোধ করার জন্য, সেই টাকার যে রসিদের কপি সেটাও আমি আমার ওই প্রতিবেদনে দেখিয়েছি। তো এরপরে কিসের ভিত্তিতে তাকে আবার এই পত্রিকার ডিক্লারেশন ফেরত দেওয়া হলো? মানে এটার মতো তো অন্যায় আর কিছু হতে পারে না। যেখানে আপনি কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু আপনি প্রুফ দেখাচ্ছেন।
সে তার একটা ফেয়ারওয়েল পার্টি হলো, সে খুশি মনে তার ফেয়ারওয়েল হলো। সে পত্রিকাতে কলামও লিখলো তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে। এখন হুম। এসে সে বলতেছে তার কাছ থেকে নাকি এগুলো চাপ প্রয়োগ করে করা হয়েছিল। তাকে ডিজিএফআই দিয়ে চাপ প্রয়োগ করে, তাকে কি তাহলে চাপ প্রয়োগ করে কেউ ওই ফেয়ারওয়েল পার্টিতে এত সুন্দর একটা প্রতিবেদন তার কাছ থেকে কেউ লিখিয়েছিল? তার মানে কি? তার মানে হচ্ছে এখন সে পুরো একটা নাটক সাজিয়েছে, কাহিনী সাজিয়েছে। যে আমার বিক্রি করে দেওয়া জিনিস ওইটা আমি আবার চাই। এবং সে ওইটাই করল এবং সে ওইটা পেল এবং তারই অন্যায় আবদার তাকে এই সরকার মেনে নিল একটাই কারণে যে ভাই উনি তো বিএনপির অনেক বড় বুদ্ধিজীবী। উনাকে এটা না দিলে তো আমাদের সমস্যা হবে। উনাকে এটা দিয়ে দেই। তো এইখানেই হচ্ছে আমার এই যারা সরকারের না, এখানে কর্তা-ব্যক্তি আমি আছে একটু তাদের অ্যাড করি সাকিব, আমি একটু অ্যাড করি। এটার পিছনে কলকাঠি নেড়েছেন এবং যিনি নাড়ছেন তিনি হচ্ছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যাটর্নি জেনারেল মূলত এই পুরো কলকাঠি নাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাটর্নি জেনারেলের এই অ্যাটর্নি জেনারেল কি করে অন্যায় কাজকে প্রশ্রয় দিল? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না সাকিব, টুডে অর টুমরো যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, কারণ এখন তো দেশে আইনের শাসন নেই, এবং যেহেতু আইনের শাসন নেই, 16 বছর আইনের শাসন ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হবে না এর তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু তখন কি এটার বিচার হবে না? মানে আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি বিচার কিভাবে করবেন? এই লোক তো অলরেডি ৯১ বছর বয়স। আমি তো চাই সে ওই পর্যন্ত বেঁচে থাকুক যাতে তার একটা বিচার হয়। আমি সিনসিয়ারলি চাই যে তাকে যেন আল্লাহ আরো অনেক হায়াত দেয়। সে যেন আরো অনেক দিন বাঁচে এবং এই যে একটা অন্যায় সে করল, আমি চাই এই অন্যায়ের জন্য তার যেন একটা যথাযথ একটা শাস্তি হয়। কারণ এই বুড়া বয়সে এসে যেই লোক বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিতে পারে, এই ধরনের একটা চিটার, একটা বাটপার, একটা অপদার্থ, একটা বুইড়া, খাটাস, আমি চাই ওকে আল্লাহ যেন আরো অনেক বছর বাঁচিয়ে রাখে এবং ওকে যেন ওর এই শাস্তি যেন এই দুনিয়াতেও জীবন দশায় যেন পায়। এটা আমি প্রত্যাশা করি।